নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প গৃহবধূ হত্যা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের গৃহবধূ হত্যা। আমাদের রাজেনবাবু যখন অনেক বেশি বয়সে বিয়ে করতে যান তখন দুশ্চিন্তা ছিল একটাই, বউ পছন্দ করবে কিনা, শান্তিতে ঘর করতে পারবেন কিনা। হ্যাঁ, বয়সটা সত্যিই একটু বেশি অসমান হয়ে গিয়েছিল। রাজেনবাবু 38, রমার 23। রাজেনবাবু বিয়ে করবেন না দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি স্কুল মাস্টার, কী বা রোজগার, সংসারে জড়িয়ে পড়ে কি জীবনটা বিষাক্ত করবেন শেষকালে? কোচিং কি নোট লেখা এসব তিনি করবেন না, এসব ওর ধাতে সয় না। কিন্তু প্রায় বৃদ্ধা মা এবার চেপে ধরলেন, এখন মাস্টারদের অনেক মাইনে হয়েছে, তোদের গোষ্ঠী বড় চাকরি করে 600 টাকায় জীবন কাটিয়ে দিলে, তুই তো তার 3 গুণ পাচ্ছিস। বিয়ে না করলে বুড়ো বয়সে দেখবে কে? তোরও তো বুড়ো বয়স হবে তখন। এই অনুযোগটা যখন প্রাত্যহিক উঠল তখন অগত্যায় ধূর্ত বলে বিয়ে করতে রাজি হলেন। মেয়েটি মায়ের হাতের কাছে জোগানোই ছিল। মেয়ের বাবার 5টি মেয়ে, অবস্থা খারাপ। এমন পাত্রে বিয়ে দিতে পেরে তিনি বেঁচে গেলেন। প্রথম রাজেনবাবুও বেশ খুশি হয়েছিলেন মেয়ে দেখে, বেশ সুশ্রী হাসি খুশি মেয়ে। ভয়টা হলো বা হতে শুরু করলো ওপক্ষের পছন্দ হবে কি না মেয়েকে দেখার পরই। কিন্তু রমার এসব কমপ্লেক্স ছিল না। লোক কম, দুবেলা মাছ ভাত খেতে পায়, শাশুড়ি এখনো হাঁড়ি বেড়ি চাপাননি মাথায়, স্বামী বেশ মিষ্টি কথা বলেন। ওদের মতো গরিবের ঘরে এ তো হাত বাড়িয়ে চাঁদ পাওয়া। সন্দেহটা পুরো না কাটলেও বয়স্ক বরকে ভালোবাসবে কিনা রমা অনেক কমে এসেছে। নিশ্চিন্ত হয়ে দাম্পত্য জীবন ভোগ করতে শুরু করেছেন। এমন সময় এই নতুন বিপত্তি। 1 মাসের মধ্যেই কলকাতা শহরে 3টে গৃহবধূ হত্যার কেস কাগজে বেরোলো এবং 3 ক্ষেত্রেই স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার হলেন। অতিরিক্ত কোথাও দেওর, কোথাও ননদ। জামিন পায়নি কেউই, হাজতবাস করতে হচ্ছে। সেই শুরু হলো আতঙ্ক, বুক ঢিপঢিপানি। 3টে কেসের একটির কথা অনেকেই বলছে, টাকার জন্য মেয়েটাকে বিয়ে করেছে পাত্র, কিন্তু সে আরেকটি মেয়ের প্রণয়াসক্ত। কোনো মতে মেয়েটাকে মেরে ফেলতে পারলে আপদ যায়, আপিসে সে মেয়েটাকে ঘরে আনতে পারে। সেই জন্যেই নানা রকম অত্যাচার করতো। মদ খেয়ে এসে বউকে ঠ্যাঙাতো, শাশুড়ি বাক্য যন্ত্রণা দিত অন্য কারণে, বলতো অল্প বয়সী বউ, সে বরকে ভোলাতে পারে না। আসল কারণ বউ মলে সেই গহনায় তার কালো মেয়ের বিয়ে হয়। রাজেনবাবু ভাবেন উল্টোটাও তো হতে পারে। রমারও হয়তো একজনকে পছন্দ ছিল, তার কথা ভাবতে ভাবতে হয়তো এ সংসার ভালো লাগবে না। তখন কেরোসিন তেল, এটা সব বাড়িতেই থাকে, নইলে লোডশেডিং আলো জ্বলবে না। আবার ভাবে শাশুড়ি যতই ভালো হোক, বউদের মনে হবে অত্যাচার করছে, আর খানিকটা দোষ এসে পড়বে স্বামীর ওপর, সে মাকে যথেষ্ট শাসন করছে না। এ কথা কি বোঝানো যাবে যে মা ছেলের সম্বন্ধ শাসন করার নয়? যতই ভাবেন তত বুক শুকিয়ে যায়। আহারে রুচি থাকে না, সমস্ত সংসার, এ জীবন সবই বিষময় বোধ হয়। হঠাৎ কি ঘটলো বুঝতে পারে না রমা। অনেক করে বলে, কি হয়েছে তোমার, বলো, আমি কি কিছু অন্যায় করেছি? না বললে আমি বুঝবো কি করে, ইত্যাদি। তাও ঠিক বলতে পারে না রাজেন। মধ্যে মধ্যে চোখে জল এসে যায় রমার। একদিন খেলোই না সারাদিন, তখন হয়তো 2-1টা স্বাভাবিক কথা বলার চেষ্টা করে, কিন্তু দিনরাত যারা আতঙ্কে কাটছে সে স্বাভাবিক হবে কেমন করে? বরং এই চিন্তা আচ্ছন্ন করে রাখার ফলে সে রমার প্রতিটি ভঙ্গি চালচলনেরই বিপরীত ব্যাখ্যা করে।
বুঝতে পারেন না মাও। মা ভাবেন অম্বলের ব্যথা, কিংবা হয়তো রেস খেলতে গিয়েছিল, তাতেই অনেক টাকা হেরেছে, কিংবা কিংবা শেষ পর্যন্ত তারও মনে হয় অন্য কোনো স্ত্রী লোকের প্রতি আসক্ত হয়েছে। বাঘ যতদিন নররক্তে স্বাদ পায়নি ততদিন একরকম, তারপর পাগল হয়ে ওঠে ইত্যাদি। ফল হয় এই, ছোট বাড়িতে তিনটি মাত্র লোক প্রত্যেকেই এমনই বিমর্ষ ও গম্ভীর হয়ে থাকে, নিজের অসংখ্য আহরিত দুশ্চিন্তায় ডুবে থাকে। সুখ, শান্তি, আনন্দ কিছুই থাকা সম্ভব হয় না। অবশেষে যাকে বলে ক্লাইম্যাক্সে উঠল একদিন, যখন রমা আর থাকতে না পেরে বলল, আমি তো কিছুই অন্যায় করিনি, ভালোবেসেছি তোমাকে, সুখী করতে চেয়েছি যতটা সাধ্য, কিন্তু তুমি যে শান্তি পাচ্ছ না এটা বেশ বুঝেছি। আমার যদি অন্য কোথাও দাঁড়াবার স্থান থাকতো তো আমি সেখানেই চলে যেতাম। এখন এক পথ খোলা আছে তোমাকে শান্তি দেওয়ার, বিষ খাওয়া বা আগুনে পুড়ে মরা। তুমি কি আর কাউকে বিয়ে করতে চাও? আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না আর? ঠিক করে বলো। আমি তোমার দিব্যি বলছি, আমি হাসতে হাসতে মরব, এই প্রার্থনা করে যাব আসছে জন্মে যাতে তোমাকে নিয়ে সুখী হতে পারি, সুখী করতে পারি। এরপর নিশ্চিন্ত কথা, রাজেনবাবুর হাত দুটো ধরে একেবারে বুকের মধ্যে টেনে নিলেন। তুমি কি পাগল হয়েছ? তোমাকে পছন্দ হবে না? অন্য মেয়েকে বিয়ে করব? কে আমার মতো আধবুড়োকে বিয়ে করবে শুনি? তোমাকে পেয়েছি এ তো বাবার অনেক পুণ্য ফলে। না না, এ অন্য একটা কারণে। সত্যি বলছি, তুমি কিছু মনে করো না। তখন যদি খুলে বলতেন কথাটা, হাসাহাসিতে আতঙ্কে পরিসমাপ্তি করত। সেটাই বলা হলো না। নিমেষের তরে শরমে বাঁধিল, বলি বলি বলা হলো না। ফলে আগের যে অবস্থাটা একটু সহজ বোধ হলেও সাংসারিক দাম্পত্য জীবনের মধ্যেকার যে কালো ছায়াটা সরে গেল না একেবারে। রমার অসহ্য বোধ হলো ক্রমশ। সে চিরদিনই হাসি খুশি মেয়ে, যা পেয়েছে তাতেই সুখী। অবিরাম স্বামীর মুখ গোমড়া করে থাকা সে বুঝতে পারে না, তার কান্না পায়। এত করেও যদি স্বামী শাশুড়ির মন না পায় তাহলে আর কি করতে পারে সে? শেষ পর্যন্ত প্রায় পাগলের মতো হয়ে একদিন কাউকে কিছু না বলে প্রায় নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। একটুখানি চিরকুট রেখে গেল স্বামীর চশমার খাপের নিচে। আমি তোমার সুখের পথ নিষ্কণ্টক করে চলে যাচ্ছি, মরলেই ভালো হতো, কিন্তু মনে হচ্ছে তোমার সন্তান এসেছে গর্ভে, বাঁচবার আর বাঁচাবার চেষ্টা করব। মা বুড়ো মানুষ, বেলার দিকে ঘুমিয়ে পড়েন। ঠিকেজি বাসন মাজতে এলে বৌমাই দরজা খোলে। আজ দেখলো দরজায় হাত দিতে কপাট খুলে গেল। সেই ভেতরে এসে ডাকলো, মা দরজা খোলা কেন গো? বৌদি কোথায়? বৌদি আবার কোথায় যাবে? বোধহয় তোকে জানলা দিয়ে দেখে থাকবে, তাই দরজা খুলে রেখেছে। কিন্তু ব্যাপারটা দেখা গেল অত সহজ নয়। বৌমা কোথায় যাবে? তবে কি বাপের বাড়ি গেল? তাই বা কার সঙ্গে যাবে? নারকেলডাঙ্গা থেকে ভবানীপুর সোজা পথ তো নয়। পাশের বাড়ির একটি ছেলে ওই স্কুলে পড়ে, সে 1 ঘন্টা আগে চলে এসছে কি খেলার জন্য, তাকে দিয়ে ডেকে পাঠানো হলো। এইবার সত্যি সত্যি যাকে বলে মাথায় বাজ ভেঙে পড়া, তাই হলো রাজেনবাবুর। আরও যে পাগল হবার মতো অবস্থা, সেটা হলো ওই চিরকুটটা পড়ে। গর্ভে ছেলে আছে, আর ছেলে, তার সন্তান। কি সর্বনাশ! তাকে নিয়ে এইভাবে বেরিয়ে গেল। পাগল হয়েই যে গেলেন তার প্রত্যক্ষ প্রমাণ। পাছে ওই চিরকুট কারো চোখে পড়ে বলে বাঁচবার যে একমাত্র ব্রহ্মাস্ত্র হতে পারত, সেটাই তিনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলেন জানলা দিয়ে। খোঁজাখুঁজির অন্ত রইল না। তার মধ্যে মেয়ের বাবা এসে বাঁকা বাঁকা কথা বললেন, গরিবের মেয়েকে ঘরে আনায় তোমার ভুল হয়েছিল বাবাজি। বোধহয় বেয়ান ঠাকুর ভেবে নিয়েছিলেন যে আমরা তার ছেলেকে ঠকিয়েছি। রাজেন তো অবাক, বললেন, এসব কথা কেন আসছে বলুন তো? আপনি কোথায় ওদিকের আত্মীয় স্বজনের কাছে খোঁজ করবেন? আমি তো সকলকে জানি না। না এসব অর্থের কথা ভাবতে বসলেন? খোঁজ তো করবই, করতে হবে বই কি। নিজের মেয়ে গেলে আমারই যাবে, তবে একেবারে কি অর্থহীন বলে আর একটু সেই বাঁকা হাসি হাসলেন।
তবে দেখা গেল রমার বাবার ওই বাঁকা দৃষ্টি আরও অনেকেরই। সেটা ক্রমশ প্রকাশ্য, তাই প্রথমেই বোঝা যায়নি। পাড়ায় গা টেপাটেপি শুরু হয়ে গেল। ক্রমশ সে কথা পাড়া ছাড়িয়ে অন্যত্র পৌঁছল। রাজেনবাবুর তো মুখ দেখানোর উপায় নেই। মা তার উপর ধুয়ো ধরলেন, আমাকে যা হোক একটা বিষ এনে দে, এই অপমান আর আমার সহ্য হয় না। চতুর্থ দিনে স্থানীয় থানা থেকে দুজন অফিসার এলেন। ব্যাপারটা কি বলুন তো? নানা খবর শুনছি পাড়া থেকে। যে ভয়ে এত বড় কাণ্ডটা হয়ে গেল, অকারণে সেই ভয়ই সশরীরে উপস্থিত। যে ভয়ে পালাও তুমি, সেই দেবী আগে আমি। এই যে তাই হলো। বেলা 7:30 থেকে 12টা পর্যন্ত জেরা চলল। রাজেনবাবু নিদারুণ সম্ভাবনায় আতঙ্কে পাগলের মতো হয়ে উঠলেন। উল্টোপাল্টা কথা বলে আরও জটিল করে তুললেন ব্যাপারটা। শেষ পর্যন্ত ওই চিরকুটটার কথাও বললেন। সেটা এতক্ষণ বলেননি কেন? মিছিমিছি বকালেন। কয় দেখি সেটা, বললেন একজন অফিসার। এবং তারপর উত্তরটা শুনে বড় অফিসারটি হাসলেন একটু, বললেন, রাজেনবাবু বোধহয় নিচের ক্লাসের দিকেই পড়ান, তাই বলে সকলকেই অপগণ্ড ভাববেন। এটা তো এই বালকদের মতোই ব্যাপার হলো না। যেটা ধরে বাঁচতে পারতেন আপনি সেটাই ছিঁড়ে উড়িয়ে দিলেন। এত বোকা আপনি অবশ্যই নন। হয় এবার আজ উঠছি, আজই অ্যারেস্ট করলাম না, তবে পাড়া থেকে রিপোর্ট, তাদের সন্দেহ যে তাকে মেরে আপনারা তার লাশ কোথায় গুম করেছেন। আরও যদি এমন কথা আসতে থাকে তো আমাদের অ্যারেস্ট করতেই হবে, দুজনকেই। সেদিন বাড়িতে হাঁড়ি চলল না। মা মাথা খুঁড়তে লাগলেন। ওহ, কি খুব কনে তোর মেয়ের কথা বলেছিলুম রে। শেষে বুড়ো বয়সে বইয়ের দৌলতে জেলে ঘানি কুড়াতে হবে। আর তোর কপাল রে। এখনো বলছি, যা হোক একটু বিষ এনে দে। রাজেনবাবু কিন্তু পাথর হয়ে গেছেন যেন। কোথায় যাবেন, কোথায় গেলে তার দেখা পাবেন? সব জায়গায় তো দেখালো, এক কেবল নবদ্বীপে ওর কে বন্ধু আছে, তার কাছেই যাওয়া হয়নি। হয়তো দুজনকেই জেলে যাবার ভয়ে বিষ খেতে হবে। কিন্তু ওই ছেলেটা, হে ভগবান, এ কি করলে? কোনো কারণ ছিল না যার, সে আকাশ থেকে পেরে আনা ভয় নিয়ে অশান্তি করতে গেলেন। সেই অশান্তির কারণই সত্য হয়ে উঠল। হে ভগবান, এ কি করলে? আবারও বলেন, বারবারই সেই অসহায় প্রশ্ন। বাঁচিয়ে দিলেন কিন্তু পাড়ার হিতাকাঙ্ক্ষী বান্ধবরাই। পরের দিন ভোরবেলায় এক বিখ্যাত বাংলা কাগজের নিজস্ব সংবাদদাতার সংবাদ বেরোলো, বিস্তারিত মশলাসহ। সকলেই সন্দেহ করেছেন এটা খুনের ব্যাপার। লাশ গায়েব করা হয়েছে সুকৌশলে, সেইটার জন্যই অপেক্ষা করছেন পুলিশ অফিসাররা। দুজনে এতটা হয় না, সে তৃতীয় ব্যক্তিকে পেলেই কেস পুরো হয়। সে পাকা ঘুঘু লোক নিশ্চয়ই, তবে আজকের মধ্যে যদি খবর নাও পাওয়া যায়, যেমন জনমতের চাপ, এই দুজনকে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য হবে, ইত্যাদি ইত্যাদি। সে কাগজে লক্ষ লক্ষ পাঠক, বলতে গেলে এখান থেকে এখান খর্দায় পৌঁছবে বই কি। এবং যে পুরাতন বৃদ্ধা শিক্ষয়িত্রীর কাছে রমা আশ্রয় নিয়েছিল, তিনি একান্তভাবে বৈষ্ণব সাধনার রসে ডুবে থাকলেও খবরের কাগজ পড়ার অভ্যাস ছাড়তে পারেননি। তিনি মারা যাবার ফাঁকে ফাঁকে কাগজে চোখ বুলেছিলেন, বললেন, কি সর্বনাশ, দেখ দেখি কি কাণ্ড বাদালি, পড়ে দেখ স্টুপিড মেয়ে। একেই বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। জামাই আর মা নাকি তোকে মেরে মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ সেই খুনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে। করবে যখন লেখা আছে, এতক্ষণে করেছে, এইটাই ধরে নেওয়া উচিত। বেরোবার সময় কিছু ভেবে বেরোয়নি রমা। নবদ্বীপেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো সে একটা রাজেন জানে, অন্য কোথাও যেতে হবে। ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়লো রানী দিদিমণির কথা। অনেক আগে পড়িয়েছেন নিচের ক্লাসে, কিন্তু ওকে ভালোবাসতেন খুব। তো একদিন কি আর আশ্রয় দেবেন না? আশ্রয় দিলেন অবশ্যই, কিন্তু তিরস্কারও খুব করলেন। বললেন, 2-1 দিন থাক, তারপর আমি গিয়ে পৌঁছে দিয়ে আসব। তবে সে সময় আর এখন নেই। গাড়ি ভাড়ার একটা টাকা সঙ্গেই ছিল, আর একটা টাকা চেয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল রমা।
সে যখন বাড়ি পৌঁছলো তখন থানা থেকে 3-4 জন লোক এসেছেন ওয়ারেন্ট নিয়ে। 2জনকেই কয়েদ করা হবে। এ কি ব্যাপার? হ্যাঁ, পুলিশ কেন? চুরি টুরি হয়েছে নাকি? ইন্সপেক্টর তো অবাক। এই নিন 7 কাণ্ড রামায়ণ, সীতাকার মাসি। আপনার জন্যই তো এই বিপত্তি। আপনি রাজেন বাবুর স্ত্রী তো? যা মনে হচ্ছে। কোথায় গেছিলেন আপনি? এখানে তো রটে গেছে ওরা আপনাকে গুম খুন করেছেন। কোথায় গিয়েছিলেন এভাবে? সে কৈফিয়ত আপনাদের কেন দেব? ছোটবেলায় স্কুলে অভিনয় করে রূপোর মেডেল পেয়েছিল, সেটা মনে আছে এখনো। আপনাদের আসপদ্দা তো কম নয়। আমার এমন দেবতার মতো স্বামী, নিজের মায়ের মতো শাশুড়ি, তারা আমাকে খুন করবেন? এতক্ষণে রাজেনের মুখে ভাষা এসেছে। হাও মাও করে কাঁদতে কাঁদতে একেবারে রমাকে জড়িয়ে দিয়ে বললেন, এ কি সর্বনাশ করতে গিয়েছিলেন রমা? আমাদের দুজনকেই বিষকে মরতে হতো। কাঠ গড়ায় গিয়ে দাঁড়াতে পারতুম না যে। মিথ্যা স্ত্রী জাতির সঙ্গে অঙ্গাঙ্গী, কে যেন বলেছিলেন না? রমা বলল, কি বলবো বলো, পেটে একটা এসেছে জানতে পারলেই শ্যামসুন্দর তলায় গিয়ে ধরবো, তার নামে নাম রাখবো, এই মানত ছিল। সে যে কাউকে জানিয়ে যেতে নেই। ওখানে রানী দিদিমণি আছেন না, সেই ভরসাতেই যাওয়া। তা নিয়ে এমন কাণ্ড করবে পাড়ার লোকে কেন? আমাদের উপর বিষের চোখে দেখে কেন ওরা? আমরা কি সর্বনাশ করেছি? চলুন মা, ভেতরে চলুন। আপনার পায়ে 3 দিন তেল মালিশ হয়নি নিশ্চয়। চলুন চলুন। একরকম টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল রমা, পুলিশের মুখের ওপরই। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।